আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলা প্রথম পত্রের প্রথম ক্লাস টেস্টে সমাধান নিয়ে কথা বলবো। এখানে প্রথম উদ্দীপকে বলা হয়েছে দশম শ্রেণীর শিক্ষার্থী জোবাইরের প্রবল ঝোঁক বই পড়ার প্রতি। পাঠ্য বইয়ের বাইরে কবিতা, সায়েন্স ফিকশন, গোয়েন্দা কাহিনী ইত্যাদি বিষয়ে তার বিস্তর আগ্রহ। তার বাবাও তাকে বই পড়তে ও কিনতে উৎসাহিত করেন। পড়ার আগ্রহ দেখে বাবা তাকে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরিতে ভর্তি করিয়ে দেন। একদিন সে বিশ্ব সাহিত্য কেন্দ্রের লাইব্রেরির সদস্য হয়। এখন আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারি। এখানে ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কি? শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হলো সাহিত্য চর্চা। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে মনের হাসপাতাল বলতে কি বোঝায়? এখানে মনের হাসপাতাল বলতে লেখক মূলত লাইব্রেরিকে বোঝানো হচ্ছে। লাইব্রেরিতে আমরা বিভিন্ন ধরনের বই পড়ে বিভিন্ন ধরনের জ্ঞান আহরণ করতে পারি, যা আমাদের মনের বিস্তার ঘটাতে পারে। এই কারণে মনের হাসপাতাল বলতে লেখক এখানে লাইব্রেরিকে বোঝাইছে। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের মূল ভাব বই পড়া প্রবন্ধের কোন দিকের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো? এখানে উদ্দীপকের মূল ভাব বই পড়া প্রবন্ধের সাহিত্য চর্চা দিকের সাথে সাদৃশ্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ উদ্দীপকের জোবাইরের বই পড়ার প্রতি প্রবল আগ্রহ দেখা যায়। সে লাইব্রেরিতে সারাদিন বই পড়ে এবং তার বাবাও তাকে বই কিনে এনে বই পড়ার প্রতি আগ্রহ বাড়িয়ে দেন। বই পড়ার প্রবন্ধে লেখক বারবার সাহিত্য চর্চার প্রতি তাগিদ দিয়েছে, কেননা সাহিত্য চর্চার মাধ্যমে আমরা বিস্তর জ্ঞান আহরণ করতে পারি এবং আমাদের মনের বিস্তার ঘটাতে পারি। এখানে এটাই সাদৃশ্যপূর্ণ যে সাহিত্য চর্চার ক্ষেত্রে বই পড়া আর উদ্দীপকের জোবাইরের সাদৃশ্যভূত মিল রয়েছে। ঘ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের বিষয়বস্তু বই পড়া প্রবন্ধের অংশবিশেষ বর্ণনা মাত্র, উক্তিটির যথার্থতা নিরূপণ করো। এখানে উদ্দীপকের বিষয়বস্তু বই পড়া প্রবন্ধের একটা অংশ, এটার যথার্থতা রয়েছে, কেননা বই পড়া প্রবন্ধে শিক্ষক সাহিত্য চর্চার পাশাপাশি আরও অনেক বিষয়ে দৃষ্টি আলোড়ন করেছে। যেমন আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রতি তিনি হতাশাগ্রস্ত মনোভাব প্রকাশ করেছে, কারণ আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় শুধু আমরা একাডেমিক বই বা মুখস্থ বিদ্যা ছাড়া আমরা পরীক্ষা ছাড়া লাইব্রেরিতে বই পড়ি না। কিন্তু লেখক বারবার লাইব্রেরির প্রতি সাহিত্য চর্চা করতে বলেছেন, কারণ এতে আমাদের মনের বিস্তর ঘটে। উদ্দীপকেও জোবাইরের দেখা যায় সে বই পড়ার প্রতি প্রবল আগ্রহ দেখাচ্ছে, এই কারণে তার বাবাও অনেক ধরনের বই তাকে কিনে এনে দেন। এটা বই পড়ার প্রবন্ধের একটা অংশ বিশেষ, যেটা শুধু সাহিত্য চর্চার দিকে লক্ষ্য করা হয়েছে, কিন্তু বই পড়ার আরও অংশ বিশেষ লেখকের চাওয়া, তারপর বর্তমান শিক্ষা ব্যবস্থার অবনতি, এগুলা বিষয়ে উদ্দীপকে কিছু বলা হয়নি। তাই বলা যায় উদ্দীপকের জোবাইরের কাহিনী উদ্দীপকের জোবাইর বই পড়া প্রবন্ধের একটা অংশ বিশেষ। এবার আমরা পরের প্রশ্নে যেতে পারি। পরের প্রশ্নে উদ্দীপকে বলা হয়েছে রাজন সাহেব একবার অনেক টাকা নিয়ে রাতে শহর থেকে ফিরছিলেন। তিনি রাস্তার ছিনতাইকারীর কবলে পড়েন। এক রিকশাওয়ালা সেদিন তাকে ছিনতাইকারীর কবল থেকে রক্ষা করেন। অনেকদিন পরে সড়ক দুর্ঘটনায় ওই রিকশাওয়ালার রিকশা ভেঙে যেতে দেখলে রাজন সাহেব তাকে চিনতে পারে। তিনি তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করান এবং সেবা যত্ন করেন। তাকে নতুন রিকশা ও কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করে নিজের কৃতজ্ঞতা স্বীকার করেন। এখানে আমরা এবার প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারি। প্রথম প্রশ্নে বলা হয়েছে বন্দি লোকটির বাস ডেমাস্কাসের কোন অংশে? তো এখানে বন্দি লোকটির বাস ডেমাস্কাসের যে অংশে বড় মসজিদ ছিল সেখানে তিনি বসবাস করতেন। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতার বাড়ি ছেড়ে যাওয়ার বর্ণনা দাও। এখানে আলী ইবনে আব্বাসের বাড়ি ছেড়ে যাওয়ার সময় তিনি অবাক হন। তিনি যখন বিপদগ্রস্ত হয়ে একজন আশ্রয়দাতার ঘরে আশ্রয় নিয়েছিলেন, তখন তিনি যাওয়ার সময় আশ্রয়দাতা তাকে অবাক করে দিয়ে তাকে একটা ঘোড়া ও ঘোড়ার পিঠে খাওয়ার দিয়ে তাকে যেতে দেন, আর বরং আরও কিছু এক থলি স্বর্ণ মুদ্রা দিয়ে তাকে সাহায্য করেন, যাতে তার রাস্তায় যেতে কোনো সমস্যা না হয়। এভাবে তিনি আলী আব্বাসকে আশ্রয়দাতার বাড়ি ছেড়ে যাওয়ার সময় সাহায্য করেছিলেন। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের সঙ্গে প্রত্যুপকার গল্পটি কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? এখানে উদ্দীপকের সঙ্গে প্রত্যুপকার গল্পে উপকারীর প্রতি উপকার করার দিক থেকে সাদৃশ্যপূর্ণ, কেননা আমরা প্রত্যুপকার গল্পে দেখতে পাই আলী ইবনে আব্বাস যখন ডেমাস্কাসের এক বিপদগ্রস্ত অবস্থায় আশ্রয়দাতার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, তখন তাকে আশ্রয়দাতা বিভিন্নভাবে সাহায্য করেছিলেন এবং পরবর্তীতে দেখা যায় যখন আশ্রয়দাতার বিপদ হয়েছিল তখন আলী ইবনে আব্বাস সেই
কৃতজ্ঞতার স্বরূপ তিনি তারও উপকার করেছিলেন। উদ্দীপকে দেখা যায় রাজন সাহেব একবার অনেক টাকা নিয়ে রাতে যখন শহর থেকে ফিরছিলেন, তিনি রাস্তায় ছিনতাইকারীর কবলে পড়লে এক রিকশাওয়ালা তাকে সাহায্য করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি সেই উপকারের কথা ভুলে যাননি, বরং রিকশাওয়ালার বিপদে পড়লে তিনি তার বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে সেবা যত্ন করে তিনিও তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ উপকার করেছিলেন। এদিক থেকে উদ্দীপকের সঙ্গে প্রত্যুপকার গল্পটি সাদৃশ্যপূর্ণ। এবার ঘ নাম্বার প্রশ্নে দেখা যায় উদ্দীপকের রাজন সাহেব প্রত্যুপকার গল্পের আলী ইবনে আব্বাসের প্রতিচ্ছবি, মন্তব্যটি বিশ্লেষণ কর। উদ্দীপকের রাজন সাহেব প্রত্যুপকার গল্পের আলী ইবনে আব্বাসের প্রতিচ্ছবি, কেননা উদ্দীপকেও দেখা যায় রাজন সাহেবের কৃতজ্ঞতা স্বরূপ রিকশাওয়ালার পরবর্তীতে বিপদে পড়লে তিনি তার সাহায্য করেছিলেন, এবং প্রত্যুপকার গল্পে যখন আলী ইবনে আব্বাস ডেমাস্কাসের এক শহরে ছিলেন, তিনি বিপদগ্রস্ত হলে তার আশ্রয়দাতা তাকে যাওয়ার পথে একটা ঘোড়া এবং ঘোড়ার পিঠে কিছু খাবার এবং সাথে এক থলি স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন, এবং পরবর্তীতে যখন সে আশ্রয়দাতা বিপদগ্রস্ত হয় তখন আলী ইবনে আব্বাস সে কথা ভুলে যাননি, বরং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার উপকার করেছিলেন। উদ্দীপকের রাজন সাহেবও রিকশাওয়ালার প্রতি সেই উপকারটাই করেছেন। এই দিক থেকে দেখা যায় উদ্দীপকের রাজন সাহেব এবং প্রত্যুপকার গল্পের আলী ইবনে আব্বাস দুজনই এক একজনের প্রতিচ্ছবি, এটাই বিশ্লেষণ করা হয়। তাহলে এখন আমরা পরের প্রশ্নও দেখতে পারি। এখানে 3 নাম্বার প্রশ্নের উদ্দীপকে বলা হয়েছে পোলিও আক্রান্ত হয়ে শাহানের বাম পা বাঁকা হয়ে গেছে, হাঁটতে তার খুব কষ্ট হয়, স্কুলে যাওয়ার জন্য সবার আগে ঘর থেকে বেরিয়েও সে সময় মতো স্কুলে পৌঁছাতে পারে না, রাস্তায় বেশ কয়েকবার বসতে হয়, তবুও প্রচণ্ড ব্যথা হয়, দেরি হয়ে গেলে প্রায় সে স্কুলে যায় না, স্কুলের পাশের প্রকাণ্ড মাঠের কোণে বসে সারাক্ষণ আকাশের পানে চেয়ে থাকে। শ্রমজীবী বাবাকে এ কথা জানালে তিনি বলেন এই সবই তার স্কুল কামাইয়ের অজুহাত। এতে শাহান খুব কষ্ট পায় এবং কাঁদতে শুরু করে। এখন আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারি। এখানে ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে শুভা দিনে কয়বার গোয়ালঘরে যেত। এখানে শুভা দিনে 3 বার গোয়ালঘরে যেত। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, ব্যাখ্যা করো। এখানে প্রকৃতি যেন তাহার ভাষা পূরণ করে দেয় বলতে শুভার প্রতিবন্ধতার দিকটাকে ব্যাখ্যা করেছেন। প্রকৃতি বিভিন্নভাবে তার মাধ্যমে শুভার সাথে মনোভাব প্রকাশ করত, যেমন শুভা প্রায়ই তার মন খারাপ থাকলে নদীর পাশে যে বসে থাকতো, সেখানে গেলে পাখির কলধ্বনি, নদীর শব্দ, ঢেউয়ের শব্দ, এগুলো দ্বারা প্রকৃতি তার ভাষার মনোভাব বুঝতে পারত। এটাই ব্যাখ্যা করা হয়েছে এখানে। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে শাহানের বাবা ও শুভা গল্পে শুভার বাবার মধ্যে যে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো। এখানে উদ্দীপকে শাহানের বাবা ও শুভার গল্পে শুভার বাবার যে সাদৃশ্য রয়েছে তা হচ্ছে বিরূপ মনোভাব। উদ্দীপকে শাহানের ক্ষেত্রে ওই পোলিও আক্রান্ত হয়ে বললেও এই কথা বলেও শাহানের বাবা তাকে এটি অজুহাত হিসেবে উড়িয়ে দেয় এবং তাকে বিভিন্নভাবে বিরূপ আচরণ করে। শুভা গল্পে শুভার বাবা শুভার এই বাক প্রতিবন্ধীর দিকটা খেয়াল করেছেন এবং তার জন্য পাত্র না পাওয়ায় তার প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করেন এবং শুভার দিক থেকে একটা হতাশা কাজ করে। এক্ষেত্রে শুভার বাবা এবং উদ্দীপকের শাহানের বাবার সাদৃশ্য লক্ষ্য করা যায় যে উভয়ে প্রতিবন্ধিতার দিক থেকে তার সন্তানদের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করেছেন। আর ঘ নাম্বার প্রশ্নে এখানে বলা হয়েছে উদ্দীপকের শাহান যেন শুভা গল্পে শুভার মতোই সামাজিক অবস্থার শিকার। শুভা গল্প অবলম্বনে মন্তব্যটি মূল্যায়ন করো। এখানে উদ্দীপকের শাহান শুভা গল্পে শুভারই প্রতিচ্ছবি, কেননা শুভা গল্পে শুভা বাক প্রতিবন্ধী। এক্ষেত্রে তার মা তাকে নিয়ে অনেক চিন্তিত থাকেন এবং তার বাবা তার বিয়ে না হয় তার প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করে। আরও তার সমাজের বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা তাকে বিভিন্নভাবে হতাশাগ্রস্ত করে, এজন্য সে প্রকৃতির মাধ্যমে তার ভাষার মনোভাব প্রকাশ করে। অপরদিকে উদ্দীপকে শাহান ও পোলিও আক্রান্ত হয়ে তার অনেক কষ্ট হয়, কিন্তু যখন তার বাবাকে বলা হয় সে তাকে অজুহাত বলে উড়িয়ে দেন এবং তার মনোভাব বুঝতে পারে না। এক্ষেত্রে দুজনের প্রতিবন্ধকতা তাদের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে এবং তাদের হতাশাগ্রস্তের কারণ। এদিক থেকে উদ্দীপকের শাহান যেন শুভার গল্পের প্রতিচ্ছবি, এটাই। এবার আমরা বহু নির্বাচনী প্রশ্নে যেতে পারি। এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে মৃত্যুবরণ করেন। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মৃত্যুবরণ করে 1891 সালে। তাহলে উত্তর হবে খ। 2 নাম্বার প্রশ্নে বলা হয়েছে বন্দী ব্যক্তির প্রতি খলিফার মনোভাব কিরূপ ছিল। এখানে বন্দী ব্যক্তির প্রতি খলিফার ক্রুদ্ধ মনোভাব ছিল। এখানে উত্তর হবে খ।
3 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রত্যুপকার গল্পে উল্লেখ্য খলিফার নাম কি ছিল? এখানে খলিফার নাম ছিল মামুন। উত্তর হবে ক। 4 নম্বর প্রশ্নে খলিফা কাকে প্রস্তুত হতে বলেন? এখানে খলিফা ঘাতককে প্রস্তুত হতে বলেন। উত্তর হবে খ। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে ছিনতাইকারী সন্দেহে একটি লোককে জনতা তাড়া করলে সে কবির সাহেবের কাছে নিজের পরিচয় দেয়। কবির সাহেব ক্ষিপ্ত জনতাকে বুঝিয়ে লোকটি প্রাণ রক্ষা করে। এখানে কবির সাহেবের প্রতিরূপ কে? এখানে কবির সাহেবের প্রতিরূপ হলো আলী আব্বাস। এখানে উত্তর হবে ক। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে কথাটি কাকে বলা হয়েছে? এখানে এই কথাটি আলী আব্বাসকে বলা হয়েছে। উত্তর হবে গ। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমাকে সবাই ভুলিলে বাঁচি সুভার এই উক্তিটিকে প্রকাশ পেয়েছে। এখানে উক্তিটিতে প্রকাশ পেয়েছে হতাশা এবং বেদনা। তো এটা উত্তর হবে খ 1 আর 3। এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে মধ্যবিত্ত গৃহিণী আজমা তার শারীরিক প্রতিবন্ধী ছেলে আসাদের লেখাপড়া ও খেলাধুলার জন্য বিশেষ ধরনের সামগ্রী সরবরাহ করে দিয়েছেন। আসাদ পাড়ার অন্য সব শিশুর সাথে মিলেমিশে স্বাভাবিকভাবে বেড়ে উঠেছে। আজমা সন্তানদের কর্মকাণ্ডে খুশি ও গর্বিত। এখানে 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের আসাদের মধ্যে শুভা গল্পে শুভার কোন বৈশিষ্ট্যটির মিল খুঁজে পাওয়া যায়? তো এখানে যেটা মিল সেটা হলো প্রতিবন্ধকতা। তো উত্তর হবে ঘ। উদ্দীপকের সাপেক্ষে 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের আজমার কোন দিকটি শুভার মায়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ? এখানে হবে স্নেহ ক। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে শুভা কার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে কাঁদতে লাগলো? এখানে শুভা তার বাবার পায়ের নিচে চোখের দিকে চেয়ে কাঁদতে লাগলো। উত্তর হবে খ। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে কে? এখানে ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে তার বাবা বাণীকণ্ঠ। ঘ উত্তর হবে। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে শুভা কখন নদী তটে সম্পসজ্জায় লুটিয়ে পড়ে? এখানে সে শুল্কা দ্বাদশীর রাতে নদী পটে সম্পসজ্জায় লুটিয়ে পড়ে। উত্তর হবে গ। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাণীকণ্ঠ 2 বেলায় কি খেত? সে বাণীকণ্ঠ 2 বেলায় মাছ ভাত খেত। উত্তর হবে গ। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কোনটি ছিল? এখানে প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। উত্তর হবে খ। বই পড়া প্রবন্ধে বই পড়ার অভ্যাস বৃদ্ধি করার জন্য লেখকের পরামর্শ কি ছিল? এখানে লেখকের পরামর্শ ছিল বেশি বেশি লাইব্রেরির প্রতিষ্ঠাতা করা। তো উত্তর হবে খ। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে বই পড়া প্রবন্ধ অনুসারে সে গঙ্গাতে অবগাহন করে আমরা আমাদের সকল পাপমুক্ত হব। বাক্যে পাপমুক্ত বলতে কি বোঝানো হয়েছে? এখানে বোঝানো হয়েছে মনে সংকীর্ণতা থেকে মুক্তি পাওয়া। উত্তর হবে খ। 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে বই পড়ার প্রবন্ধে প্রমোদ চৌধুরী পথে আমাদের নির্জীব করেছে কোনটি? এখানে আমাদের নির্জীব করেছে শিক্ষা। উত্তর হবে খ। এখানে একটা উদ্দীপক দেওয়া হচ্ছে। সেখানে বলা হয়েছে নাসিম সাহেব একটি লাইব্রেরি করে তোলেন। তিনি মনে করেন যথাযথ শিক্ষিত হতে হলে মনে প্রসারতা দরকার যা বই পড়ার মাধ্যমে সম্ভব। তো এখানে প্রশ্নটি হলো উদ্দীপকটি বই পড়ার প্রবন্ধের যে বিষয়ের সাথে সম্পর্কযুক্ত? এখানে উদ্দীপকটি সম্পর্কযুক্ত হলো বই পড়ার প্রয়োজনীয়তা এবং লাইব্রেরির গুরুত্ব। তো উত্তর হবে এখানে ক। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে বই পড়া প্রবন্ধে যে দিকটি উদ্দীপকে প্রকাশিত হয়েছে? এখানে উদ্দীপকে প্রকাশিত হয়েছে লাইব্রেরির গুরুত্ব। উত্তর হবে খ। 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমোদ চৌধুরীর সম্পাদিত পত্রিকার নাম কি? এখানে প্রমোদ চৌধুরীর সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে সবুজ পত্র। উত্তর হবে খ। আজকে আমরা বাংলা ক্লাসের প্রথম সলভ ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।